দেশের রাজনীতিটা কিভাবে চলবে তারা এটা নির্ধারণ করে দেবেন। আপনার সিএসএ কোড কার নামে? বাংলাদেশের সিএসএ কোড বাংলাদেশের 18 কোটি মানুষের নামে, জনগণের নামে। রাইট। এবং এটা 7 আর্টিকেলে লেখা আছে ক্লিয়ার করে, বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের জনগণ। এটা যারা বিশ্বাস করে না তাদের সাথে আমি ভিন্নভাবে মোকাবেলা করব। কিন্তু এটা যারা বিশ্বাস করেন যে জনগণ দেশের ক্ষমতার মালিক, জনগণ ঠিক করবে কে রাষ্ট্র চালাবে। এখন এই সরকারের 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজের দিকে যাচ্ছে না সরকার। 1 নম্বর কাজ হলো একটা সুন্দর নির্বাচন কমিশন করা। ওনারা 3 মাসের পরে একটা নির্বাচন কমিশন করবে বলে বদিউল আলম মজুমদার সাহেবের, আমি ওনাকে বিশ্বাস করি, ওনারা কইতেছেন ওরূপ 3 মাসের মধ্যে একটা নির্বাচন কমিশন কিভাবে হবে। উনি বলছেন যে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন, তাও হোক, পরে ইলেকশনের দিকটা ঠিক হোক। ইলেকশন ছাড়া এই দেশে, এমনকি আমি সেলিউট করে বলছি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ওনার যদি মনে থাকে আরো দীর্ঘদিন ক্ষমতা থাকবে, যেটা আমি চাই না। কারণ আমি বলছি উনি প্রধানমন্ত্রীতে অনেক উঁচুতে আছেন, ওনার হাইট অনেক বেশি, উনি এখানে আসা ঠিক না। আমি যদি উনিও থাকতে চান, আমি বলবো ইয়েস, আই সেলিউট ইউ, কাম টু এ প্রসেস অফ ইলেকশন, পাবলিকের ভোটের মাধ্যমে আসেন, আয়সা বলেন যে আমি এই করবো। আচ্ছা ভাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? না, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? হাসিনার আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ নাই। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, কথাটা আমি বলি। বাংলাদেশে কিছু কিছু কথা আছে এগুলো আমার কথা, কিন্তু পরে সবাই বলে আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। আমি হলে মান বলতাম আই শ্যাল ডাই, আই উইল নট ফ্লাই। অবশ্যই যারা মৃত্যুকে এত ভয় করে, যারা এই ভীরু কাপুরুষদের মতো এইভাবে পালায় থাকে, গুহার মতো লুকায় থাকে, উবায়দুল কাদের কথাটা আপনি চিন্তা করেন তো। আপনার কমিটিতে উবায়দুল কাদের ছিল, আপনি তার সাথে ছিলেন, আমরাও ছাত্রলীগ করছি। উবায়দুল কাদেরকে চিন্তা করে কত কথা বলছে, আর আমি বলছি ওই রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চাদের কোনো কলজা থাকে না। সে যেই হোক, রাজাকারের বাচ্চাদের কোনো কলজা থাকে না। এই দেশে কিন্তু অনেক ডিএনএ টেস্ট হবে, এটা বাকি রয়েছে। আমি কথাটা বলে গেলাম, দেশে অনেক ডিএনএ টেস্ট হবে। আর কোনোদিন কোন রাজনৈতিক দল গড়ে উঠতে পারে এটা আমি বিশ্বাস করি না, এটা ইতিহাসের কোনো প্রমাণ নাই। কিন্তু আওয়ামী লীগে থাকবে কিনা এটা বলা ইতিহাসের দৃষ্টিতে থাকবে না, এটা বলা ইতিহাসের দৃষ্টিতে ভুল হবে। এই কারণে ভুল হবে, যতই সর্বনাশেরা এই দেশ করছে, ফ্যাসিস্ট দল মানে ভাবে দল চালাইছে ফ্যাসিস্টের মতো, কিন্তু এই দল যারা সৃষ্টি করেছিলেন সেই 1949 সনের 23শে জুন থেকে মৌলানা ভাসানীর নেতৃত্বে, শামসুল হকের নেতৃত্বে, পরবর্তী সময় বঙ্গবন্ধু তাজউদ্দিনের নেতৃত্বে যে আওয়ামী লীগ চলেছিল, সে আওয়ামী লীগের কিন্তু একটা টোটাল ফিলোসফি ছিল, একটা ইডিওলজি ছিল। সেই ইডিওলজি ছিল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গণতন্ত্র, সাম্প্রদায়িকতা। এই জিনিসগুলো কিন্তু মানুষকে বুঝিয়ে বুঝিয়ে হাটে মাঠে ঘাটে যেভাবেই বলেন, আমিও তখন তরুণ ছিলাম, যুবক ছিলাম, আমি ৬৬ সন থেকে বক্তৃতা করা শুরু করেছি কিশোরগঞ্জের রথকলার মাঠে জনসভা থেকে, তাও তো ৫৮ বছর। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে মানুষকে ৬ দফা ১১ দফা বুঝাইছি, মানুষের মুক্তি সংগ্রাম বুঝাইছি, পেটের ভাত, পরনের কাপড়, গণতন্ত্রের কথা বুঝাইছি। এটা শেখ হাসিনারা ভুলে গিয়েছিল বলেই এই আদর্শটা চলে যাবে এটা আমি বিশ্বাস করি না। এবং বিশ্বাস করি না বলি এই আদর্শের উপরে দল টিকে থাকবে। যদি কেউ আদর্শের উপরে দল করতে পারে সেই দলটা টিকে থাকবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। আমি একটা উদাহরণ দিই, আমি জামাত ইসলাম করি না, জামাত ইসলামের আদর্শ আমি বিশ্বাস করি না, কিন্তু আজকের যে জামাত ইসলাম গড়ে উঠেছে, এত কষ্ট, এত ৭২ সনের পর থেকে যাদের কোনো অস্তিত্ব ছিল না, এবং আমিও বিশ্বাস করতাম তারা অস্তিত্বহীন হয়ে যাবে, কিন্তু আজকে ৫০ বছর পরে তো সে জামাত ইসলাম এমন জায়গাতে দাঁড়াইছে স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশটাকে তারা চাই নাই। যে বাংলাদেশে তারা আলবদর সৃষ্টি করছিল মানুষকে হত্যা করার জন্য, বুদ্ধিজীবী হত্যা করার জন্য, এবং মানুষ তারা কোনোদিন ক্ষমা পাবে না। কিন্তু আজকের প্রেক্ষাপটে আপনি দেখেন জামাত ইসলাম কিন্তু একটা অবস্থানে এসে দাঁড়াইছে। ভোটের বেলায় জনগণ জানে কি করবে, কিন্তু সংগঠনের বেলায় জামাত ইসলাম কিন্তু দাঁড়াইছে একটা জায়গাতে। আওয়ামী লীগ অবস্থা কি হবে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের ফিলোসফি নিয়ে দেশে দল থাকবে,
এটাকে বাধাগ্রস্ত করতে পারবে কিছুদিনের জন্য, কিন্তু সব সময়ের জন্য নয়, এটা আমি মনে করি। এই ফিলোসফিতে দল হবে, হইতেই পারে না, সেটা নিয়ে হয়তো কোনো বিতর্ক নেই। সেটা তো হতে পারে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বিতর্ক আছে, যেটা আপনি বললেন। শেখ হাসিনার উপস্থিতি নিয়ে, মানে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে আপনি প্রশ্ন তুললেন যে এটা আবার হবে না, কিন্তু সেটা শেখ হাসিনা নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে নাই। এই কথাটা আমি 1981 সনের 31 অক্টোবর কথাটা বলে আসছি। ওই দিনের পত্রিকা 1 নভেম্বর 1981 সনের 1 নভেম্বরের পত্রিকা খুলে দেখলেই দেখবেন, এবং আমি খুব ক্লিয়ারলি বলছিলাম শেখ হাসিনা, অনেকে বলে যে আমি বাজে কথা, আমি কোন বাজে কথা বলছিলাম না। আমি বলেছিলাম বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা আমার বোন হতে পারে, নারী হিসেবে উনি আমার মাও হতে পারেন, কিন্তু আর যাই হোক শেখ হাসিনার সাথে রাজনীতি হতে পারে না। এটা মানুষ অনেক বিকৃতভাবে প্রচার করছে, এবং এটা আমি চ্যালেঞ্জও করছি। শেখ হাসিনা রাজনৈতিক চরিত্রটা আমার কাছে মনে হয় না উনি রাজনৈতিক চরিত্রের ভদ্র মহিলা। উনি বাংলাদেশে আসছিলেন, তার মধ্য থেকে আমি কোন ধরনের প্রতিশোধ স্পৃহাবিহীন মনোবৃত্তি আমি দেখি নাই, এবং অদ্যত্ত মনোভাবের যে কথা, পারিবারিক ভাবে ওই যে রক্তের উত্তরাধিকারের রাজনীতি বিশ্বাস করেন, এই কথাটা কিন্তু আমার কথা। আপনি নিশ্চয়ই জানেন যে কারণে আওয়ামী লীগ ভাগ হইল রাজ্জাক সাহেবের নেতৃত্বে, ছাত্রলীগ ভাগ হইল আমার এবং ফজলুল চুন্নুর নেতৃত্বে, অপরদিকে জালাল জাহাঙ্গীর। কথা একটাই, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার কাছে কোনো সময় মনে হয় নাই যে শেখ হাসিনা রিয়েল পলিটিক্স করার জন্য বাংলাদেশে আসছে। ওনার রাজনীতি করার মতো কোন ধরনের মানসিকতা আছে বলে আমার মনে হয় না। কাজে শেখ হাসিনার নেতৃত্বে আবার দল গড়ে উঠবে, যারা মনে করে তারা ভুল করে। ওই তার ছেলে ওখান থেকে, ছেলেটাই বা কি, আমি বলতে চাই না এইসব কথা। তার ছেলে ওখান থেকে কি বললো না বললো আমি শুনতে চাই না, কিন্তু এই দেশের মানুষ খুব সুস্পষ্টভাবে উত্তর দিয়ে দিছে যে শেখ হাসিনার নেতৃত্ব তারা এই দেশে চায় না। সেটা বুঝলাম আপনার বক্তব্য, সেটা কিন্তু আপনি যেটা বললেন যে রাজনীতিতে অনেক লোকই হয়তো বিশ্বাস করে, সেটা তাদের বিশ্বাস নিয়ে থাকবে, কিন্তু আগামী দিনের রাজনীতিটা কেমন হবে, কি অবস্থায় আছে, আপনার কি ধারণা? আবার আগামী দিনের রাজনীতি নির্ভর করছে এখন তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তাদের আমি আশা করি, ওই আবারও বলছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শুভবুদ্ধি আছে এবং থাকবে। ওনার মতো একজন জ্ঞানী গুণী মানুষ এমন জায়গাতে দেশটাকে নিবে না, পয়েন্ট অফ নো রিটার্নে নিবে না। এখন একমাত্র কাজ হলো একটা নির্দিষ্ট সময়, এবং সেই নির্দিষ্ট সময়টা তারা যে সময়টা দিচ্ছে, আমরা যে সময়টা অনুমান করি, গত 5 বার আইয়ুব খান, এহিয়া খান, জিয়াউর রহমান বা 111 সরকার যেভাবে ইলেকশন গুলো যে সময়ের মধ্যে, ওই যে রিজনেবল টাইম যাকে বলা হয়, একটা মানুষ কিন্তু 9 ফুট উঁচা হয় না এখনো পৃথিবীতে, সর্বোচ্চ 7 ফিট উঁচু, এটাকে ব্যতিক্রম বলা হয়। 6 ফুট 2 ইঞ্চি, 6 ফুট 3 ইঞ্চি, আর নিচে 5 ফিট। রিজনেবল টাইম বলতে মানুষ বুঝে 1 বছর থেকে 1.5 বছর, এর নাম হলো রিজনেবল টাইম পলিটিক্সে। তো রিজনেবল টাইমে যদি ইলেকশনটা সঠিকভাবে দেয়, দেয়ার মাস্ট বি এ প্রপার ইলেকশন। একটা লোক ভোট সেন্টারে যাবে, নির্ভয়ে ভোটটা দিবে, সেই ভোটটা গণা হবে, যে মেজরিটি হবে সে দেশের, সেই দল দেশ পরিচালনা করবে। ওই জায়গাতে গেলে ঠিক আছে দেশ, তা না হলে কি হবে আমি জানি না। কি হবে আপনার ধারণা কি, যদি নির্বাচন না হয়? দেশ ভৌগোলিক ভাবে না হলেও রাজনৈতিক ভাবে পরাধীন হয়ে যাবে। ইউনূস সরকার ফেল করা, ডক্টর ইউনূস সরকার ফেল করার অর্থ হলো বাংলাদেশ রাজনৈতিক ভাবে পরাধীন হয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা। এই কারণে আমি চাই না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ফেল করুক। উনি খুব এক্সেলেন্ট মার্কস পায়, 100 মার্ক পায়া উনি চলে যাক, এটি আমি চাই। এবং ওনার বয়স হয়েছে 85 ইয়ার্স, 85 বছর। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব? একটা ইলেকশনের মাধ্যমে সম্ভব। ইলেকশন, আমি এটা সবসময় বলবো, গণতা ইলেকশনে, যে ইলেকশনে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ তার দল এবং নেতা ঠিক করতে পারবে, সেই ইলেকশনটা ইউনূস সাহেবকে দিয়ে চলে যেতে হবে। এমনকি উনি নিজে যদি থাকতে চায়, তাহলে ইলেকশনটা রিজনেবল টাইমের মধ্যে দিতে হবে এবং সঠিক ইলেকশন দিতে হবে।